আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? একটু কমেন্ট করো যে সাউন্ড ক্লিয়ার কিনা এবং বোর্ড ক্লিয়ার কিনা। তো আজকে আমরা তোমরা যারা এবছর এইচএসসি পরীক্ষা দিবা বা 25 এ যারা দিবা, এখন থেকে যারা এইচএসসি তে মূলত A+ পেতে চাও এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি তথা নার্সিং সহ অন্যান্য প্রস্তুতির জন্য যারা এখন থেকেই ভালোমতো প্রস্তুতি নিতে চাও, মূলত তাদের জন্য এই ক্লাস। তো আমি কোনিয়ার পক্ষ থেকে আমি কোনিয়ার সিনিয়র লেকচারার আমিনুল ইসলাম মিলন স্যার তোমাদের সাথে যুক্ত আছি। একটু কমেন্ট করে যে সাউন্ড এবং বোর্ড ক্লিয়ার কিনা। তো আমরা এখনই ক্লাস শুরু করব এবং আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে সমাস। এবং সমাস থেকে আমরা মূলত বোর্ডের প্রশ্নগুলা সলভ করব, যাতে করে তোমরা এটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা তথা এইচএসসি পরীক্ষা দুইটাতেই যাতে তোমাদের কাজে লাগে। ওকে? তো আমি প্রথমে লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দিচ্ছি আমার যে গ্রুপ আছে। তো সেটাতে তোমরাও বা তোমাদের যে আইডি আছে সেখানে লাইভ ক্লাসটা একটু শেয়ার করো এবং শেয়ার করার পরে অবশ্যই শেয়ার ডান কথাটা লিখে দিবা। ওকে? তো আমি একটু শেয়ার করে দিচ্ছি। তোমরা যারা শেয়ার করবে অবশ্যই শেয়ার ডান কথাটা লিখে দিবা। আর তোমাদের সাথে যারা তোমাদের ফ্রেন্ড যারা নিয়মিত ক্লাস করে তাদেরকে অবশ্যই একটু মেনশন করে দাও, তাহলে তারা কিন্তু খুব সহজেই যুক্ত হতে পারবে। ওকে? তো একটু কমেন্ট করো যে সাউন্ড এবং বোর্ড সবকিছু ক্লিয়ার আছে কিনা। আমরা এখনই শুরু করব। হ্যাঁ? ওকে, সবাই একটু কমেন্ট করো। তো আমরা তাহলে মূল ক্লাস আমরা শুরু করি। হ্যাঁ? সেটা আমাদের আজকের যে আলোচ্য বিষয় সেটা সমাস। সমাস থেকে আমরা বোর্ডের প্রশ্নগুলো মূলত সলভ করব। তো এখানে দেখো যে আমাদের বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো মূলত দেওয়া আছে। তো তোমরা যদি পারো সবাই একটু খাতা কলম নিয়ে বসো, কারণ আমরা ক্লাসের মধ্যে যে তোমাদেরকে শর্ট ট্রিক্স গুলা দিব বা আমরা যে টেকনিক গুলা দিব সেগুলো তোমরা একটু খাতায় নোট করবা। ওকে? তো তোমরা জানো যে সমাজ থেকে বোর্ড পরীক্ষা প্রশ্ন আসে, আবার এটা কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তি নার্সিং এগুলোতে প্রশ্ন আসে। তো আমাদের কোনিয়া কিন্তু মেডিকেল এবং নার্সিং এর জন্য বেস্ট কোচিং। তোমরা জানো সারা বাংলাদেশে প্রায় প্রত্যেকটা জেলাতে এটা শাখা আছে এবং ঢাকাতেও তোমরা জানো মিরপুরে, যাত্রাবাড়ি এবং ফার্মগেটে আমাদের অফলাইন ব্রাঞ্চ আছে। আর অনলাইন তো আমাদের আছে। তো যাই হোক, আমরা মূল আলোচনা শুরু করি। সেটা আমাদের প্রথম যেটা সেটা চিরসুখী, এটা কোন সমাস এবং ব্যাস বাক্যটা কি। তো আসলে পরীক্ষায় কিন্তু যে প্রশ্নটা আসে সেটা ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। হ্যাঁ? তাহলে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয়, এই প্রশ্নগুলাই কিন্তু মূলত পরীক্ষায় আসে। তো আমাদের এই যে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো, এখানে একটা বিষয় দেখো। আমাদের এই চিরসুখী যেটা, এটা আমাদের দ্বিতীয় তৎপুরুষ সমাস এবং এটা ব্যাস বাক্য চিরকাল ব্যাপিয়া সুখী। তো তোমরা যে কথাটা নোট করবা, দ্বিতীয় তৎপুরুষ সমাস কখন হয় সেটা যদি দ্বিতীয় বিভক্তি থাকে। এখন তোমাদের একটা জাতীয় প্রশ্ন যে স্যার তাহলে কখন আমাদের দ্বিতীয় বিভক্তি হবে এবং কখন চতুর্থী বিভক্তি হবে। তাহলে এই জিনিসটা কিন্তু আমরা খুবই কনফিউশনে থাকি। তাহলে এটা আজকে একটা কথা লিখে রাখো, তাহলে এটা আজীবনের জন্য ক্লিয়ার। দ্বিতীয় বিভক্তি আর একটা চতুর্থী বিভক্তি। এটার মধ্যে যে ঝামেলাটা আমাদের হয় সেটা আমরা জানি যে কে এবং রে যদি থাকে তাহলে কিন্তু এটা দ্বিতীয় বিভক্তি। একইভাবে আবার যদি এখানে কে অথবা রে থাকে তাহলে কিন্তু সেটা চতুর্থী বিভক্তি হয়। তাহলে আমাদের প্রশ্ন যে কখন দ্বিতীয় হবে আর কখন চতুর্থ হবে। উত্তর যদি এরকম হয় যে দ্বিতীয় বিভক্তি থাকার পরেও আমাদের ইহকালীন বিনিময় বোঝায়। তো ইহকালীন বিনিময় যদি বোঝায় তাহলে সেটা কিন্তু দ্বিতীয় বিভক্তি। ধরো তুমি বললা আমরা যখন কারক করব, হ্যাঁ, ধরো তুমি বললা শিক্ষককে বেতন দাও, তাহলে শিক্ষককে বেতন দাও এটা ইহকালীন বিনিময় বোঝায়। তো সেটা হবে দ্বিতীয়া। আবার যদি কি হয় এখানে এরকম যদি থাকে, আমাদের চতুর্থী ব্যক্তি যখন হবে যদি দান বোঝায়, যেমন ভিক্ষুককে টাকা দাও, এটা কিন্তু কোনো ইহকালীন বিনিময়ের জন্য আমরা দিই না। আবার ধরো পূজা, যে সে দেবতাকে পূজা করে, তাহলে পূজা কিন্তু ইহকালীন বিনিময়ের জন্য করে না, তাহলে পূজা তো এটা একটা নিঃস্বার্থ ভাবে করে। তারপরে আমরা যদি বলি উৎসর্গ, তোমায় কেন দেইনি আমার সকল শূন্য করে, আমরা যদি কাউকে কোনো কিছু উৎসর্গ করি তাহলে তোমাকে কেন দেইনি আমার সকল শূন্য করে, তাহলে এই উৎসর্গটা যদি থাকে চতুর্থী হবে। আরেকটা সম্মান, আমরা যদি বলি শিক্ষককে সম্মান করো, এখন আমরা বলবো আসসালামু আলাইকুম আমিনুল স্যার 500 টাকা দেন, এটা কি বলবো না? তাহলে এটা কিন্তু আমরা সম্মানটা কোনো ধরনের ইহকালীন বিনিময় ছাড়া করি। তাহলে এগুলা থাকলে চতুর্থী হবে। এখন এগুলো কারকের ক্ষেত্রে আমাদের কাজে লাগে। সমাসের যে বিষয়টা মনে রাখবা, যখন আমাদের জন্য অথবা নিমিত্ত থাকবে তখন সেটা হবে চতুর্থী। আর যদি এরকম হয় যে আমাদের জন্য নিমিত্ত না, ধরো যে এরকম থাকলো যে ব্যাপ্তি অর্থে, ব্যাপ্তি অর্থে যেমন চিরসুখী চিরকাল ব্যাপিয়া সুখী, যদি ব্যাপ্তি অর্থ বোঝায় তাহলে কিন্তু সেটা কি হয়? চতুর্থী হয়, দ্বিতীয় হয়। ওকে?
ব্যক্তি হলে দ্বিতীয়, আর যদি কি হয় ব্যক্তি না হয়, অর্থাৎ এরকম যদি হয় যে দান, পূজা, উৎসর্গ, সম্মান, জন্ম নিমিত্ত, তাহলে চতুর্থী হয়। ওকে, একটু কমেন্ট করো ক্লিয়ার কিনা। বৃষ্টি আমাদের সাথে যুক্ত আছে, সাইফুল্লাহ সাগর যুক্ত আছে, আলামিন মিয়া, আলামিন স্যার খুলনাতে পড়ায়, আলামিন স্যার আর কি, যাই হোক উনিও যুক্ত আছে। তো যাই হোক, আমাদের যে বিষয়টা আমরা বলছিলাম সেটা হচ্ছে আমরা এই বিষয়টা এইভাবে যদি আইডেন্টিফাই করি তাহলে আমাদের এই সমাজটা বোঝাটা সহজ হবে। এবার আসো আমাদের পরের যে সমাজটা, সেটি হচ্ছে যে পলান্ন। পলান্ন হচ্ছে পল মিশ্রিত অন্ন। এখানে দেখো অন্ন মানে কি, অন্ন মানে হচ্ছে অর্থাৎ এখানে ভাতকে বোঝায়, তো যেটা মাংস মিশ্রিত এরকম। তো ব্যাপারটা হচ্ছে এটা পরপদকে প্রাধান্য পাচ্ছে, অন্ন যেটা এটা হচ্ছে পরপদ, এখানে পরের পদ প্রাধান্য পায়। আবার মাঝখানে পদটা লোপ পাচ্ছে, তাহলে অবশ্যই এটাকে আমরা বলবো মধ্যপদলিপি কর্মধারয় সমাস। তাহলে মধ্যপদলিপি কর্মধারয় দুইটা বৈশিষ্ট্য, একটা হচ্ছে মাঝখানে পদটা লোপ পাবে এবং পরের যে পদটা সেটা প্রাধান্য পাবে, এটা হচ্ছে মধ্যপদলিপি কর্মধারয়। আবার দেখো বিশালাক্ষী, বিশাল অক্ষী যার, মানে বিশাল বড় চোখ যার, তাহলে দেখো এখানে বিশালকে বোঝাচ্ছে না, চোখকে বোঝাচ্ছে না, অর্থাৎ বোঝাচ্ছে তৃতীয় একটা বিষয়কে। তো ব্যাস বাক্যে যদি যার থাকে মনে রাখবা সবসময় এটা বহুব্রীহি সমাস হয়। তাহলে আমরা এই সমাজটা কিন্তু মুখস্থ না করে আমরা কিন্তু খুব টেকনিকেও মনে রাখতে পারি। ওকে, তো তোমরা, আমাদের এটা কিন্তু প্রতিদিনই ক্লাস হবে, তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিবা তোমরা নিয়মিত ক্লাস করতে পারবা। তো এই জন্য আমি বলবো যে তোমাদের সাথে যারা তোমাদের ফ্রেন্ড আছে তাদেরকে তোমরা অবশ্যই একটু মেনশন করে দাও, তাহলে কিন্তু তারা সরাসরি যুক্ত হতে পারবে। ওকে, এরপরে আসো দেশান্তর। তাহলে এটা কোন সমাস? দেশান্তর অন্য দেশ, এটা হচ্ছে নিত্য সমাস। এখন আমরা একটু নিত্য সমাসের একটা টেকনিক যদি তোমাদেরকে বলি, তাহলে তুমি 1 সেকেন্ডে বলে দিতে পারবা কোনটা নিত্য সমাস। সেটা হচ্ছে নিত্য সমাসের শেষে দেখবা মাত্র অথবা অন্তর থাকে, লেখা রাখো টেকনিক। তাহলে তুমি 1 সেকেন্ডে বলে দিতে পারবা কোনটা নিত্য সমাস। টেকনিক হচ্ছে সমস্ত পদের, সমস্ত পদের শেষে কি থাকে? মাত্র অথবা অন্তর থাকে। তাহলে সমস্ত পদের শেষে কি থাকবে? মাত্র অথবা অন্তর থাকবে। যেমন আমরা একটু আগে যেটা দেখলাম সেটা হচ্ছে দেশান্তর, তাহলে এটা হবে অন্য দেশ, ব্যাস বাক্যটা হবে অন্য দেশ। যদি বলি গ্রহান্তর, অন্য গ্রহ, কালান্তর, অন্য কাল। তবে অন্তর থাকা সত্ত্বেও একটা সমাস ব্যতিক্রম, হ্যাঁ, তো তোমরা এটা অবশ্যই ব্যতিক্রম দিয়ে লিখে রাখো। ব্যতিক্রম কোনটা? ব্যতিক্রম হচ্ছে তেপান্তর, এটা হচ্ছে দ্বিগু সমাস। তেপান্তরের ব্যাস বাক্যটা হচ্ছে তিন প্রান্তরের সমাহার, এটা হচ্ছে দ্বিগু সমাস। তেপান্তর মানে হচ্ছে তে মানে হচ্ছে তিন, তাহলে তিন প্রান্তরের সমাহার। তেপান্তর হচ্ছে তিন প্রান্তরের সমাহার। ওকে, তাহলে এটার নাম কি সমাস? এটা হচ্ছে দেখো তেপান্তর তিন প্রান্তরের সমাহার, দ্বিগু সমাস। তো যারা ক্লাসে আছো এই মুহূর্তে একটু কমেন্ট করো যে তোমরা বুঝতে পারছো কিনা এবং যতটুকু বলছি এই পর্যন্ত ক্লিয়ার কিনা। আর সম্ভব হলে অবশ্যই তোমরা কি করবা, এই কথাগুলো একটু নোট করে রাখবা। ওকে, ওকে, তো এরপরে দেখো আমরা পরের অংশে যাব। এখানে দেখো আমরা যদি দেখি সেটা হচ্ছে যে আমরা বোর্ডের প্রশ্নগুলো মূলত সলভ করতেছি। আর একটা বিষয় হচ্ছে আমাদের কোনিয়া নার্সিং কোচিং এবং মেডিকেল এবং নার্সিং কোচিং, যেটা আমাদের মূলত হচ্ছে নার্সিং এ বেস্ট। তো তোমরা হচ্ছে আমাদের অফলাইন বা অনলাইন যদি ভর্তি হতে চাও তাহলে অবশ্যই এই নাম্বারটা তোমাদের সংগ্রহে রাখো বা স্ক্রিনশট দিয়ে রাখো, তাহলে আমাদের যে কোনো অফার সম্পর্কে বা আমাদের ভর্তি সংক্রান্ত বিষয়ে জানতে পারবো। ওকে, এরপরে দেখো আমরা আরো কিছু বোর্ডের প্রশ্ন নিব এবং এগুলো হচ্ছে একটু টেকনিকে সলভ করবো। যেমন দেখো 7-17, 7 ও 17 দ্বন্দ্ব সমাস। তো দ্বন্দ্ব সমাস তুমি হচ্ছে 1 সেকেন্ডে আনসার করতে পারবা। তো একটা সমাসে হচ্ছে আমাদের সমস্ত পদ যেখানে থাকে সেখানে হাইফেন থাকে, সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। তাহলে তোমরা এখানে একটা টেকনিক লিখে রাখতে পারো, লিখে রাখো যে হাইফেন থাকে। হাইফেন থাকলে মানে 100% সেটা দ্বন্দ্ব সমাস, কারণ অন্য কোনো সমাসে হাইফেন থাকে না। কারণ আমরা জানি সমাসবদ্ধ পদগুলো সাধারণত একসাথে বসে, আর শুধু দ্বন্দ্ব সমাসে হাইফেন থাকে। তাহলে এখানে লেখা রাখো যে দ্বন্দ্ব সমাসে হাইফেন থাকে। দ্বন্দ্ব সমাসে কি থাকে?
দ্বন্দ্ব সমাসে হচ্ছে হাইফেন থাকে। আমরা দেখবো সমস্ত পদে কি থাকবে, হাইফেন থাকবে। যেমন বইপত্র, বই ও পত্র, তাহলে বইপত্র এখানে কিন্তু একটা হাইফেন থাকে। ওকে, ক্লিয়ার? তো এরপরে দেখো আমরা যেটা বলবো যথাবিধি, বিধিকে অতিক্রম না করে। মনে রাখবা যে যথা শব্দটা যদি থাকে তাহলে সেটা কিন্তু অব্যয়ীভাব সমাস হবে। যথা শব্দটা যদি যুক্ত থাকে তাহলে সেটা কি হবে, সেটা হচ্ছে অব্যয়ীভাব সমাস হবে। ওকে, তাহলে যথা থাকলে সেটা কি সমাস হবে, অব্যয়ীভাব সমাস হবে। তো আমরা একটু যদি দেখি এখানে দেখো, তো অব্যয়ীভাব সমাস যেটা, তোমরা একটু টেকনিকটা লিখে রাখো। অব্যয়ীভাব সমাস তুমি কিভাবে দ্রুত আনসার করবা, অব্যয়ীভাব সমাস। ওকে, এইখানে দেখো আমরা একটা টেকনিক লিখে রাখবো অব্যয়ীভাব সমাসের। টেকনিকটা হচ্ছে কি, সবাই একটু লিখো, টেকনিকটা লিখে ফেলো। আহা নিরপরাধ বেবিদের উপকারের প্রতি প্রতি যথার্থ উৎসাহ থাকা উচিত। আহা নিরপরাধ বেবিদের উপকারের প্রতি যথার্থ উৎসাহ থাকা উচিত। দেখো, আহা, নির, বে, বি, উপ, প্রতি, যথা, উত, এগুলো যদি শুরুতে থাকে তাহলে সেটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। একটু লেখা রাখো যে আন্ডারলাইনকৃত অংশগুলো শুরুতে থাকলে সেটা কি হবে, সেটা হবে অব্যয়ীভাব সমাস। ওকে, একটু দ্রুত লিখো, সবাই একটু দ্রুত লিখো। ওকে, এবার দেখো একটু বলি, সেটা হচ্ছে শুরুতে আ যদি থাকে তাহলে তো আকণ্ঠ কি সমাস, আকণ্ঠ হচ্ছে অব্যয়ীভাব সমাস। যদি বলি হা ভাতে কি সমাস, অব্যয়ীভাব সমাস। নিরামিষ কি সমাস, অব্যয়ীভাব সমাস। বেহায়া কি সমাস, অব্যয়ীভাব সমাস। বিশৃঙ্খল অব্যয়ীভাব সমাস। উপকূল অব্যয়ীভাব সমাস। প্রতিদিন অব্যয়ীভাব সমাস। যথারীতি অব্যয়ীভাব সমাস। উদ্বেল অব্যয়ীভাব সমাস। তাহলে এটা ব্যাস বাক্যগুলা কি হবে, আমরা জানি অব্যয়ীভাব সমাসের ব্যাস বাক্যে পর্যন্ত, অনতিক্রম এই ধরনের অর্থগুলা থাকে। তাহলে দেখো, আকণ্ঠ মানে কি, কণ্ঠ পর্যন্ত। হা ভাতে মানে হচ্ছে ভাতের অভাব। নিরামিষ মানে হচ্ছে আমিষের অভাব। বেহায়া মানে হচ্ছে হায়ার অভাব। বিশৃঙ্খল মানে শৃঙ্খলার অভাব। উপকূল মানে কুলের সমীপে। প্রতিদিন, এটা ব্যাস বাক্য হচ্ছে দিন দিন। যথারীতি, রীতিকে অতিক্রম না করে। উদ্বেল মানে বেলাকে অতিক্রান্ত। তাহলে এগুলো হচ্ছে কি সমাস, অব্যয়ীভাব সমাস। ওকে, ক্লিয়ার? যতটুকু বলছি ক্লিয়ার কিনা বলো। ওকে, তাহলে একটা বিষয় দেখো, আমরা তাহলে এখানে যে বিষয়টা পড়লাম সেটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। কারণ হচ্ছে এখানে শুরুতে কি আছে, শুরুতে যথা আছে। তাহলে এই ধরনের অব্যয়গুলা যদি শুরুতে থাকে, আ, হা, নির, বে, বি, উপ, প্রতি, যথা, উত, এই কয়েকটা অব্যয় শুরুতে থাকলে 100% সেটা অব্যয়ীভাব সমাস। তারপর দেখো সপ্তর্ষি, সপ্তঋষি সমাহার। তো আমরা একটা বিষয়ে খুব কনফিউজ থাকি, তোমরা একটু খাতা কলম বের করো। এবং সাধারণত প্রচলিত বইগুলাতে আলোচনাগুলো ডিটেলসে নাই, যার কারণে তোমরা ভুল করো। তো এখানে দেখো আমরা যেটা লিখলাম সেটা হচ্ছে দ্বিগু সমাস। একইভাবে সংখ্যা শুরুতে দিয়ে আরেকটা সমাস হয়, সেটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি। যদিও আধুনিক ব্যাকরণের দ্বিগু সমাসকে দ্বিগু কর্মধারে বলা হয়েছে, এখানে দেখো সংখ্যাবাচক বহুব্রীহি। তাহলে এখন কথা হচ্ছে এই যে সংখ্যাবাচক বহুব্রীহি আর দ্বিগু, এই দুটাকে আমরা কিভাবে চিনবো। তাহলে একটা বিষয় দেখো, আমরা যদি বলি চৌরাস্তা, এটা কিন্তু দ্বিগু সমাস। আবার আমরা যখন বলি চৌচালা,
এটা হচ্ছে সংখ্যাবাচক বহুপদী। তাহলে পার্থক্যটা কি দেখো, তাহলে চৌরাস্তা এটার ব্যাসভাগ হচ্ছে চৌ মানে হচ্ছে চার, চার রাস্তার সমাহার, চার রাস্তার সমাহার। আবার যদি আমরা এখানে বলি চৌচালা, তাহলে চৌ মানে হচ্ছে চার, চাল আছে যার। ওকে, তাহলে এখন পার্থক্যটা হচ্ছে দ্বিগু সমাসে মনে রাখবা আমাদের যে সমস্ত পদটা থাকে সেই সমস্ত পদটা কি হয়, সমস্ত পদটা হচ্ছে নাউন হয়। আর সংখ্যাবাচক বহুব্রীহিতে যেটা থাকে সমস্ত পদটা অ্যাডজেটিভ হয়। তাহলে চৌরাস্তা গো দোস্ত তুই কোথায় দাঁড়ায় আছিস, আমি তো চৌরাস্তা আছি। তাহলে এখানে কিন্তু কি হচ্ছে, সমস্ত পদটা নাউন হচ্ছে। কিন্তু চাচা আপনার ঘরটা কেমন, ঘরটা হচ্ছে চৌচালা, সমস্ত পদটা কি হচ্ছে, অ্যাডজেটিভ হচ্ছে। তাহলে একটা বিষয় হচ্ছে সমস্ত পদটা যদি অ্যাডজেটিভ হয় সেটা কি হবে, সংখ্যাবাচক বহুব্রীহি। ওকে, এ পর্যন্ত ক্লিয়ার? যতটুকু বলছি ক্লিয়ার কিনা বলো। লেখা শেষ কিনা একটু কমেন্ট করো, লেখা কি শেষ? এরপরে দেখো, আমরা যদি তাহলে দেখি এখানে মুখচন্দ্র, মুখচন্দ্রের নাকি সমাস উপমিত কর্মধারয় সমাস। তো আমরা এই কর্মধারয় সমাসে আমরা একটা টেনশনে থাকি যে কোনটা কোন কর্মধারয় হবে। হ্যাঁ, তো তোমরা একটু দ্রুত এগুলা নোট করো, এবং যাদের নোট করা শেষ তারা অবশ্যই ডান লিখে দিবা। হ্যাঁ, তাহলে একটা বিষয় দেখো, একটা হচ্ছে আমরা জানি উপমান কর্মধারয়, উপমান কর্মধারয়, আরেকটা হচ্ছে উপমিত কর্মধারয়, আরেকটা হচ্ছে রূপক কর্মধারয়। তাহলে দেখো উপমান উপমিত, এটা হচ্ছে রূপক। উপমান কর্মধারয় কোনটা, সেটা হচ্ছে দেখবা তুলনা, এটাতেও কিন্তু তুলনা বোঝায়। উপমান কর্মধারয় কি বোঝায়, তুলনা। আবার উপমিততেও কি বোঝায়, তুলনা। আবার রূপকেও কি বোঝায়, রূপকে বোঝায় হচ্ছে তুলনা। তাহলে একটা বিষয় দেখো, উপমানেও তুলনা বোঝায়, উপমিততেও তুলনা বোঝায়, আবার রূপকেও তুলনা বোঝায়। পার্থক্যটা হচ্ছে খালি মনে রাখবা, উপমান যাদের মান সম্মান আছে তারা কি করে, তুলনাটা সত্য দেয়। আর ময়রিশিগামী মানে কি, ময়রিশিগামী মানে মনে রাখবা মিথ্যা তুলনা। তাহলে তুলনাটা মিথ্যা হলে সেটা কি হবে, উপমিত। এখন তুমি 1 সেকেন্ডে আনসার করতে পারবে, যেমন রক্ত লাল কথাটা কিন্তু সত্য, রক্তের ন্যায় লাল। আবার আমরা যদি বলি কাজল কালো কথাটা সত্য, কাজলের ন্যায় কালো। তাহলে এগুলো সবগুলো কি হবে, উপমান কর্মধারয়। আবার উপমিত কোনটা, ধরো বললাম বাহু লতার নেই, বাহু কি লতার মতো হয় না। তাহলে আমরা বললাম মুখ চন্দ্র, আসলে কি মুখ চাঁদের মতো হয় না, অনেকের মুখ লম্বা কিন্তু চাঁদ তো গোল হয়। আবার আমরা বললাম বাহু লতা, বাহু লতা নেই, বাহু কিন্তু লতার মতো হয় না। তাহলে সহজ কথা হচ্ছে, যদি নাউনের সাথে অ্যাডজেক্টিভের তুলনা হয় তাহলে সেটা হবে উপমান। আর যদি কি হয়, নাউনের সাথে নাউনের তুলনা হয় সেটা হচ্ছে উপমিত। আর এরকম যদি হয় যেমন মন মাঝি, মন রূপ মাঝি, তাহলে একটা বিষয় মনে রাখবা যে অদৃশ্য সাথে যখন দৃশ্যমান বস্তু তুলনা হয় সেটার নাম হচ্ছে রূপক। তাহলে 1 সেকেন্ডে আনসার শেষ। অদৃশ্যের সাথে কার তুলনা, দৃশ্যমান বস্তুর তুলনা, তাহলে এটার নাম হচ্ছে রূপক। তাহলে আমি তিনটা কথা বলতেছি, একটা হচ্ছে তুলনাটা যদি সত্য হয়, যেমন রক্ত লাল, রক্ত তো লালই হয়, কাজল কালো, কাজল তো কালোই হয়, এটা হচ্ছে উপমান। আর যদি তুলনাটা মিথ্যা হয়, দুইটা নাউনের মধ্যে তুলনা, যেমন মুখ এবং চন্দ্র দুইটা নাউন, বাহুলতা দুইটাই নাউন, তাহলে এটা হচ্ছে উপমিত। আর যদি এরকম হয় যেমন মন মাঝি, বিষাদ সিন্ধু, জ্ঞান সমুদ্র, একটা অদৃশ্য বস্তুর সাথে যদি একটা দৃশ্যমান বস্তুর তুলনা হয় সেটা নাম হচ্ছে রূপক। ওকে, একটু দ্রুত নোট করো, একটু দ্রুত নোট করো, নোট করা শেষ হলে ডান লিখো। ওকে, লেখা শেষ কিনা বলো।
তো আমরা পরবর্তী অপশনে চলে যাচ্ছি। এখানে দেখো একটা বিষয়, তো তোমরা যারা আমাদের এখানে ভর্তি হতে চাও অনলাইন বা অফলাইনে, অবশ্যই তোমরা এই নাম্বারটা একটু সেভ করে রাখো। ওকে, এরপরেরটা দেখো, ৮-৭, ৮ ও ৭ দ্বন্দ্ব সমাস। আমরা আগে একটা কথা বলছি, হাইফেন থাকলে সেটা কি সমাস? হাইফেন থাকলে সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। তাহলে হাইফেন যদি থাকে সেটা অবশ্যই কোন সমাস হবে? দ্বন্দ্ব সমাস হবে। এরপর দেখো গৃহস্থ, গৃহস্থিত যে অথবা গৃহে থাকে যে, তাহলে উপপদ তৎপুরুষ সমাস কখন হয়? যখন এখানে নাউনের সাথে কি থাকে? ভার্ব থাকে। নাউনের সাথে যদি ভার্ব থাকে সেটা কি সমাস হবে? সেটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস হবে। আবার দেখো তপোবন, তপে নির্মিত্তে বন, চতুর্থী তৎপুরুষ সমাস। আমরা আগে একটা কথা বলছি একটু আগে, যে যদি কি থাকে? জন্য অথবা নিমিত্ত থাকে, জন্য অথবা নিমিত্ত থাকে, তাহলে সেটা কি সমাস? চতুর্থী তৎপুরুষ সমাস। এরপর দেখো গণতন্ত্র, গণের তন্ত্র কি সমাস? ষষ্ঠী তৎপুরুষ সমাস। কারণ যদি ষষ্ঠী বিভক্তি লোপ পায় সেটা কি হবে? সেটা হবে ষষ্ঠী তৎপুরুষ সমাস। ওকে, তো তোমরা একটু কমেন্ট করো যে কে কোথা থেকে আমাদের লাইভ ক্লাসটি দেখছো, একটু কমেন্ট করো, তাহলে আমরা একটু বুঝতে পারবো যে আসলে কোন অঞ্চলের স্টুডেন্ট আমাদের এই কর্নিয়াতে সবচেয়ে বেশি ক্লাস করে। যেমন আমাদের কর্নিয়া শাখাগুলোর মধ্যে আমাদের ঢাকার স্টুডেন্ট বেশি থাকে, মিরপুরে প্রচুর স্টুডেন্ট থাকে, যাত্রাবাড়ি ফার্ম গেটে তো আমাদের প্রচুর স্টুডেন্ট থাকে। ঢাকার বাইরেও আমাদের যে ব্রাঞ্চগুলো আছে যেমন রংপুর, ময়মনসিংহ, এই ব্রাঞ্চগুলোতে কিন্তু প্রচুর স্টুডেন্ট থাকে, বরিশাল। ওকে, তো তোমরা একটু কমেন্ট করো যে কে কোথা থেকে আমাদের লাইভ ক্লাসটি দেখছো। এরপর দেখো অনাহুত, নয় আহুত, শুরুতে অ আছে এবং নাবোধক অর্থ দিচ্ছে, এটা হচ্ছে নয় তৎপুরুষ সমাস হবে। ওকে, নয় তৎপুরুষ সমাস হবে। এরপরে দেখো বিমনা, অন্যমন যার, তাহলে বহুব্রীহি সমাস, তৃতীয় কোনো বিষয়কে বোঝাচ্ছে। নবরত্ন, নবরত্নের সমাহার, দ্বিগু সমাস। এখন একটা বিষয় দেখো, দ্বিগু সমাসকে কিন্তু আধুনিক ব্যাকরণে দ্বিগু কর্মধারয় বলা হয়েছে, তাহলে আমরা কিন্তু দ্বিগু কর্মধারয় দিলে কোনো সমস্যা হবে না। অনুরণন, রণনের পশ্চাৎ অব্যয়ীভাব সমাস। আমরা জানি পশ্চাৎ অর্থে কি সমাস হয়? অব্যয়ীভাব সমাস হয়। তাহলে আমরা এই বোর্ডের প্রশ্নগুলো যদি ভালো করে সলভ করি তাহলে কিন্তু এখান থেকে যে কোনো প্রশ্নে আমরা উত্তর দিতে পারবো। যেমন একটু আগে আমরা একটা বিষয় তোমাদেরকে বললাম, সেটা হচ্ছে দেখো এখানে যেমন আমরণ, আমরণ মরণ পর্যন্ত, তাহলে মরণ পর্যন্ত এটা কি সমাস? অব্যয়ীভাব সমাস। তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে এই যে বিভিন্ন বোর্ডের প্রশ্ন উত্তর গুলা, তোমরা অবশ্যই বিভিন্ন বোর্ডের প্রশ্ন উত্তর গুলা একটু সলভ করে ফেলবা। এবং বিশেষ করে তোমরা হচ্ছে এই প্রশ্নগুলো সলভ করলে যেটা হবে, তোমাদের কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তিতেও কাজে লাগবে, আবার হচ্ছে তোমাদের এইচএসসি তেও কিন্তু কাজে লাগবে। ওকে, আর এখন তো ধরো যে তোমাদের এই যেটা হচ্ছে যে ঘরে বসে কিন্তু তোমরা চাইলে তোমাদের যে কোনো ধরনের টেস্ট পেপার কিনে নিজে নিজে ওগুলো সলভ করতে পারো, যেগুলো প্রবলেম হয় সেগুলো হচ্ছে তোমরা সংশ্লিষ্ট শিক্ষক থেকে সলভ করে নিতে পারো। পাশাপাশি অনলাইনে চাইলে কিন্তু তোমরা ই টেস্ট পেপার থেকে তোমাদের কিন্তু পরীক্ষাগুলো তোমরা দিতে পারো। হ্যাঁ, এখন বর্তমানে প্লেস টু টেস্ট পেপার আছে, সেটা অ্যাপটা ডাউনলোড করে কিন্তু সেখান থেকে তোমরা মোবাইলের মাধ্যমে কিন্তু চাইলে তোমরা পরীক্ষা দিতে পারো। ওকে, তাহলে বেশি বেশি কি করতে হবে? পরীক্ষা দিতে হবে। আর তোমাদের সাথে যারা ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে অবশ্যই আমাদের এই পেজের সাথে যুক্ত করবা, কারণ আমাদের এখানে প্রতিদিন কিন্তু নিয়মিত ক্লাস হবে। তারপরে দেখো তাহলে আমরণ, এই শুরুতে আ থাকলে কি সমাস বলছিলাম? অব্যয়ীভাব সমাস। তাহলে আমরণ মানে মরণ পর্যন্ত, পর্যন্ত অর্থে কি সমাস? অব্যয়ীভাব সমাস। তো এরপরে দেখো নদী মাতৃক, নদী মাতা যার, এটা কি সমাস? বহুব্রীহি সমাস। ৭-১৭, ৭ ও ১৭ দ্বন্দ্ব সমাস। যেমন আমরা একটু আগে বলছি যে এখানে কিন্তু হাইফেন যদি থাকে সমস্ত পদে তাহলে সেটা কি সমাস হবে? দ্বন্দ্ব সমাস। আর দ্বন্দ্ব সমাসে ব্যাস বাক্যে কি হয়? এবং ও আর ব্যবহৃত হয়। সাইফুল্লাহ সাগর, ওয়ালাইকুম আসসালাম। তো দেখো আমরা যে বিষয়টা বলছিলাম, এরপরে দেখো আমাদের ভব নদী, ভবরূপ নদী, এটা রূপক কর্মধারয় সমাস। যেটা আমরা একটু আগে বললাম যে আমরা যদি অভেদ কল্পনা করে কোনো কিছু বলি সেটা হবে কি সমাস? রূপক কর্মধারয় সমাস। ওকে, তো আমরা যতটুকু বলছি এই পর্যন্ত তোমাদের কাছে ক্লিয়ার কিনা বলো? এ পর্যন্ত কি ক্লিয়ার? আমরা যতটুকু তোমাদেরকে বলছি এ পর্যন্ত ক্লিয়ার কিনা একটু কমেন্ট করো। তোমরা যারা ক্লাস করতেছো একটু কমেন্ট করো যতটুকু বলছি এ পর্যন্ত ক্লিয়ার কিনা।
ওকে, এরপরে দেখো আমরা পরের অংশে চলে যাব। তো তোমরা আমাদের হচ্ছে এই নাম্বারটা সবাই একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, আমাদের কোর্ডিনেটে ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য, সহযোগিতার জন্য এই নাম্বারটা সেভ করে রাখতে পারো। এরপরে দেখো রাজহংস, হংসের রাজা কি সমাস? ষষ্ঠী তৎপুরুষ সমাস। কারণ এখানে রটা কি পাচ্ছে? লো পাচ্ছে। কাজল কালো, দেখো তুলনাটা সত্য, যেটা আমরা একটু আগে বললাম। তুলনাটা যেহেতু সত্য, তাহলে এটা কি সমাস হবে? অবশ্যই উপমান কর্মধারয় সমাস। কাজলের ন্যায় কালো, কাজলের ন্যায় কালো। পকেট মার, পকেট মার উপপদ তৎপুরুষ সমাস। আমরা একটা বিষয় জানি, যদি নাউনের সাথে ভার্ব থাকে সেটা কি সমাস? উপপদ তৎপুরুষ সমাস। তাহলে এখানে একটু লেখা রাখো যে নাউনের সাথে কি থাকে? ভার্ব থাকে, তাহলে উপপদ তৎপুরুষ সমাস। আবার দেখো সপ্তর্ষি, সপ্তঋষি সমাহার, এটা কি সমাস? দ্বিগু সমাস। ওকে, যতটুকু বলছে এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? ওকে, এবার দেখো আরক্তিম, ঈষৎ রক্তিম কি সমাস? অব্যয়ীভাব সমাস। আমরা একটু আগে বলছিলাম আ, হা, নির, বে, বি, উপ, প্রতি, যথা, উত, এগুলো যদি শুরুতে থাকে তাহলে সেটা কি সমাস? অব্যয়ীভাব সমাস। এরপর দেখো আয় ক, আয়ের উপর কর, তাহলে কি সমাস? মধ্যপদলোপী কর্মধারয় সমাস। আমরা জানি যে যে সমাসে মাঝখানে বর্তা লোপ পায় সেটা কি সমাস? মধ্যপদলোপী কর্মধারয় সমাস। কুশীলব, কুশ অলব কি সমাস? দ্বন্দ্ব সমাস। সশস্ত্র, অস্ত্রের সাথে বর্তমান বহুব্রীহি সমাস। তো এরপরে দেখো আমাদের চতুর্দশ পদী, চতুর্দশ পদ যার বহুব্রীহি সমাস। আমরা একটা বিষয় জানি যে ব্যাস বাক্যে যদি যার থাকে তাহলে কি সেটা কি সমাস হবে? বহুব্রীহি সমাস হবে। তোমরা একটা কবিতা লিখে রাখতে পারো, যেটা দিয়ে আমরা সমাস ব্যাস বাক্য দিয়ে নির্ণয় করতে পারবো। যেমন এবং ও আর থাকলে দ্বন্দ্ব হয়, সংখ্যা সমাহারে দ্বিগু হয়, যিনি তিনি থাকলে কর্মধার হয়, পূর্বপদ অব্যয় থাকলে অব্যয়ী ভাব, বিভক্তি লোপে তৎপুরুষ, যার থাকলে বহুব্রীহি। তাহলে একটু দেখো আমরা এই কবিতাটা একটু লিখে ফেলি। ব্যাস বাক্য দেখে সমাস নির্ণয়ের কৌশল, একটু লিখো এটা। কলমটা একটু বেশি মোটা হয়ে গেছে মনে হচ্ছে। ওকে, তো ব্যাস বাক্য দেখে সমাস নির্ণয়ের কৌশল, হ্যাঁ, তো তোমরা একটু লিখো ব্যাস বাক্য দেখে সমাস নির্ণয়। মানে আমরা যদি ব্যাস বাক্য করতে পারি তাহলে আমরা সমাসের নামটাও জেনে যাব। হ্যাঁ, তোমরা একটু এই কবিতার মতো করে এটা একটু লিখে ফেলো যে এবং ও আর থাকলে দ্বন্দ্ব হয়। তাহলে এবং ও আর থাকলে কি হয়? দ্বন্দ্ব হয়। এরপরে দেখো সংখ্যা সমাহারে দ্বিগু হয়। তাহলে এবং আর যদি থাকে তাহলে দ্বন্দ্ব হয়। যদি আমরা বলি যে বই ও পত্র, বইপত্র 100% দ্বন্দ্ব সমাস। যদি আমরা বলি চৌরাস্তার সমাহার, চৌরাস্তা কি সমাস? দ্বিগু সমাস। তাহলে লিখে ফেলো এবং ও আর থাকলে দ্বন্দ্ব হয়, সংখ্যা সমাহারে দ্বিগু হয়। ওকে, এবং ও আর থাকলে দ্বন্দ্ব হয়, সংখ্যা সমাহারে কি হয়? দ্বিগু হয়। একটু দ্রুত লিখো। এরপরে দেখো যিনি তিনি থাকলে কর্মধারয়, যিনি তিনি থাকলে কর্মধারয়। তাহলে যিনি চৌধুরী, তিনি সাহেব, কর্মধারয় সমাস। তাহলে দেখো যিনি তিনি থাকলে কর্মধারয়, পূর্ব পদে অব্যয় থাকলে অব্যয়ী ভাব। পূর্ব পদে কি থাকলে? পূর্ব পদে অব্যয় থাকলে অব্যয়ী ভাব। পূর্ব পদে অব্যয় থাকলে কি হয়? অব্যয়ী ভাব হয়। ওকে, ক্লিয়ার? তাহলে পূর্ব পদে অব্যয় থাকলে কি হয়? অব্যয়ী ভাব হয়। তোমরা একটু দ্রুত লিখো, এই টেকনিকটা লিখে রাখো, তাহলে ব্যাস বাক্য দিয়ে কিন্তু খুব সহজে অল্প সময় আমরা কি করতে পারবো? সমাস নির্ণয় করতে পারবো।
ওকে, লেখা শেষ হলে একটু ডান লিখো। এরপর লেখো বিভক্তি লোপে তৎপুরুষ হয় যার থাকলে বহুব্রীহি হয়। লেখো বিভক্তি লোপে কি হয়? বিভক্তি লোপে তৎপুরুষ হয় যার থাকলে বহুব্রীহি হয়। তাহলে আমরা যদি বলি গাছে পাকা, গাছ পাকা কি সমাস? তৎপুরুষ সমাস। যদি বলি কানে কলম যার, কানে কলম কি সমাস? বহুব্রীহি সমাস। তাহলে যার থাকলে কি হয়? বহুব্রীহি হয়। তো লেখা শেষ হলে একটু ডান কথাটা লিখো। লেখা কি শেষ? লেখা শেষ হলে একটু ডান কথাটা লিখো। এরপরে দেখো আমরা একটু যদি দেখি যে তাহলে চতুর্বর্তী চতুর্দশ পদ যার, তাহলে যেহেতু যার আছে, যার থাকলে কি সমাস? বহুব্রীহি সমাস। নীলাম্বর নীল অম্বর যার, বেশবাকে যার আছে কি সমাস? বহুব্রীহি সমাস। পঙ্কজ পঙ্কে জন্মে যা কি সমাস? উপপদ তৎপুরুষ সমাস। প্রবচন প্রকৃষ্ট রূপে যে বচন, তাহলে এটা কি সমাস? এটা হচ্ছে প্রাদি সমাস। তাহলে আমরা জানি প্র প্রতি অনু এগুলো শুরুতে থাকলে সেটা কি সমাস? প্রাদি সমাস। এরপরে দেখো সলিল সমাধি, সলিলের সমাধি কি সমাস? সপ্তমী তৎপুরুষ সমাস। আমরা একটু আগেও পড়ছি বিভক্তি রূপে যে সমাস হয় সেটা কি সমাস? তৎপুরুষ সমাস। আবার গ্রন্থকার গ্রন্থের আগার, গ্রন্থাগার, তাহলে ষষ্ঠী তো গ্রন্থাগার। এটা আসলে টাইপিং মিস্টেক, গ্রন্থাগার হবে। তাহলে গ্রন্থাগার মানে গ্রন্থের আগার, অবশ্যই এটা ষষ্ঠী তৎপুরুষ। কেন? কারণ রটা লোপ পাচ্ছে। যদি কি হয় র অথবা এর লোপ পায় তাহলে এটা কি সমাস? ষষ্ঠী তৎপুরুষ। এবার দেখো আকণ্ঠ কণ্ঠ পর্যন্ত, এটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। আকণ্ঠ মানে কণ্ঠ পর্যন্ত কি সমাস? অব্যয়ীভাব সমাস। প্রবাদ প্রকৃষ্ট রূপে যে বাত, এটা কি সমাস? প্রাদি সমাস। তাহলে শুরুতে প্র থাকলে সেটা কি সমাস? প্রাদি সমাস। এখন বলো তাহলে আমরা যদি একটু টেকনিকে বিষয়টা পড়ি তাহলে বিষয়টা কি কঠিন না সহজ? একটু কমেন্ট করো তো। ওকে, ক্লিয়ার? একটু কমেন্ট করে এ পর্যন্ত ক্লিয়ার কিনা। তো এরপরে দেখো, তো তোমরা যারা আমাদের অফলাইন বা অনলাইনে ভর্তি হতে চাও এই নাম্বারে যোগাযোগ করতে পারো। এরপর দেখো উত্তর 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 ও উত্তর, তাহলে কি সমাস? দ্বন্দ্ব সমাস। ব্যাস বাক্য এবং ওয়ার থাকলে কি হয়? সেটা দ্বন্দ্ব সমাস হয়। নবরত্ন নবজে রত্ন কি সমাস? কর্মধারয় সমাস। শতাব্দী শত অব্দের সমাহার, আমরা জানি সমাহার যদি থাকে তাহলে সেটা কি হয়?
সেটা দ্বিগু সমাস হয়। সমাহার থাকলে কি সমাস হয়? দ্বিগু সমাস হয়। শতাব্দের সমাহার। বিষাদ সিন্ধু, বিষাদ রূপ সিন্ধু, রূপক কর্মধারয় সমাস। মনে রাখবা, এই যে বিষাদ সিন্ধু যদি কি থাকে, অদৃশ্য বস্তুর সাথে কার তুলনা? অদৃশ্য সাথে দৃশ্যমান বস্তুর যদি তুলনা হয় সেটা কি হবে? রূপক কর্মধারয় সমাস। ওকে, ক্লিয়ার এ পর্যন্ত? একটু কমেন্ট করো যতটুকু বলছি ক্লিয়ার কিনা। একটু কমেন্ট করো ক্লিয়ার কিনা। ওকে, লেখা শেষ সবার? আমরা এর পরের অংশে চলে যাই। যুগান্তর অন্য যুগ, আমরা একটু আগে পড়ছিলাম নিত্য সমাস কখন হয়? সমস্ত পদের শেষে যদি কি থাকে? মাত্র অথবা অন্তর থাকে। সমস্ত পদের শেষে কি থাকলে? মাত্র অথবা কি অন্তর, এই দুইটা বিষয় থাকলে সেটা কি সমাস? মাত্র অথবা অন্তর যদি থাকে তাহলে সেটা হচ্ছে নিত্য সমাস। যেমন অন্য গ্রহ, গ্রহান্তর। আবার যদি আমরা এরকম বলি যে আহ দর্শন মাত্র, কেবল দর্শন, এগুলা থাকলে নিত্য সমাস। তবে তেপান্তরটা আবার কি সমাস? দ্বিগু সমাস। এবার দেখো নদী মাতৃক, নদী মাতা যার, এখানে কিন্তু তৃতীয় একটা বিষয়কে বোঝানো হচ্ছে। আমরা জানি তৃতীয় কোনো বিষয়কে বোঝালে সেটা কি সমাস? সেটা হচ্ছে বহুব্রীহি সমাস। তৃতীয় কোনো বিষয়কে বোঝাইলে সেটা কি সমাস? বহুব্রীহি সমাস। ওকে, এরপর দেখো সৈন্য সামন্ত, সৈন্য সামন্ত এটা কি সমাস? দ্বন্দ্ব সমাস। যদি বলি আমরা, তুমি, আমি ও সে, এটা নিত্য সমাস। তবে এটা একটা বিষয় মনে রাখবা যে এটা আসলে আহ আমরা এক শেষ দ্বন্দ্ব হইতে পারে, এটা এই সমাজটা এক শেষ দ্বন্দ্ব হইতে পারে, কারণ তুমি সে আমি, আমি থেকে আমরা এক শেষ দ্বন্দ্ব। অপশনে যদি এটা থাকে আমরা পরীক্ষার ক্ষেত্রে এই বিষয়টা মাথায় রাখবো। ওকে, এরপরে দেখো সপ্তর্ষি, সপ্ত ঋষির সমাহার। এই যে সপ্ত ঋষির সমাহার, আমরা জানি সমাহার থাকলে সেটা কি সমাস হয়? সমাহার থাকলে সেটা কিন্তু দ্বিগু সমাস। আমি আবারও বলছি, সমাহার থাকলে কি সমাস হয়? দ্বিগু সমাস হয়। আবার যদি বলি সহোদর, সমান উদর যাদের বা সমান উদর যার, কি সমাস? বহুব্রীহি সমাস। কেন? কারণ এখানে ব্যাস বাক্যে যদি যাদের না বা যার যদি থাকে, তাহলে সমান উদর যার, ব্যাস বাক্যে যার বা যাদের থাকলে কি সমাস? বহুব্রীহি সমাস। আমরা যেটা একটু আগে পড়ে আসলাম। অনাশ্রিত, নয় আশ্রিত, যে নয় বহুব্রী। তাহলে এখানে তৃতীয় কোনো বিষয়কে বোঝাচ্ছে, আবার শুরুতে কি আছে? না বোধক একটা কিছু আছে। তাহলে যদি তৃতীয় বিষয়কে বোঝায় এবং শুরুতে না বোধক কোনো অব্যয় থাকে তাহলে সেটা কিন্তু নয় বহুব্রীহি সমাস। আবার চরণ কমল, চরণ কমলের ন্যায়, তাহলে চরণ কি আসলে কমলের মতো হয় না? তাহলে তুলনাটা মিথ্যা। মনে রাখবা, আমরা একটু আগে বলছি নাউনের সাথে যদি নাউনের তুলনা হয় সেটা হবে অবশ্যই উপমিত কর্মধারয় সমাস। সবাই একটু নোট করো, নাউনের সাথে নাউনের তুলনা হলে সেটা কি হবে? 100% সেটা উপমিত কর্মধারয় হবে। এ পর্যন্ত ক্লিয়ার? যতটুকু বলছি ক্লিয়ার কিনা বলো। সবাই একটু কমেন্ট করো যতটুকু বলছি এ পর্যন্ত ক্লিয়ার কিনা। ক্লিয়ার এ পর্যন্ত? তো এরপরে দেখো পুষ্প সৌরভ, পুষ্পে সৌরভ, এই প্রশ্নটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল একবার, একবার বিসিএস আসছিল। তাহলে পুষ্প সৌরভ, পুষ্পে সৌরভ, এখানে র লোপ পাচ্ছে, তাহলে কি সমাস হবে? ষষ্ঠী তৎপুরুষ সমাস। যদি বলি মহাকবি, মহান যে কবি, কি সমাস? কর্মধারয় সমাস। যদি আমরা বলি গঙ্গা যমুনা মেঘনা, গঙ্গা যমুনা ও মেঘনা বহুপতি দ্বন্দ্ব, কারণ একাধিক দুইয়ের বেশি পদ যদি থাকে দ্বন্দ্ব সমাসে তাহলে সেটাকে আমরা বহুপতি দ্বন্দ্ব বলি। আবার চন্দ্রচূড়, চন্দ্রচূড়া যার, কি সমাস? বহুব্রীহি সমাস। আমরা জানি
ব্যাস বাক্যে যদি জার থাকে এবং তৃতীয় কোনো বিষয়কে বোঝায়, তাহলে সেটা কি সমাস হয়? সেটা হয় বহুব্রীহি সমাস। ওকে, এ পর্যন্ত ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? এরপরে দেখো, অনাচার ন আচার কি সমাস? নয় বহুব্রীহি সমাস। কারণ শুরুতে যদি নাবোধক থাকে এবং পরবর্তী অর্থ প্রাধান্য পায়, সেটা নয় তৎপুরুষ সমাস। আবার গণমুগ্ধ, গুণে মুগ্ধ মানে কি? তাহলে এখানে দেখো, অবশ্যই সেটা সপ্তমী তৎপুরুষ সমাস। সবান্ধব, বান্ধব সহ বর্তমান কি সমাস? বহুব্রীহি সমাস। কারণ তৃতীয় বিষয় কি বোঝায়? উপকণ্ঠ, শুরুতে দেখো অব্যয় পদ আছে। উপকণ্ঠ মানে কণ্ঠের সমীপে কি সমাস? অব্যয়ীভাব সমাস। তাহলে শুরুতে যদি অব্যয় পদ থাকে এবং অব্যয়ের অর্থে প্রাধান্য থাকে, তাহলে সেটার নাম কি সমাস? অব্যয়ীভাব সমাস। তাহলে তোমরা এই সময় যদি কি করো, বেশি বেশি প্রশ্ন সলভ করো, সেটা তুমি দেখা যায় যে একটা টেস্ট পেপার কিনেও সলভ করতে পারো। বিশেষ করে আমাদের ক্লাসগুলো করতে হবে, আর যে গুরুত্বপূর্ণ আমরা তথ্যগুলো দিই সেগুলো খাতায় নোট করতে হবে। ওকে, আর তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে অবশ্যই আমাদের যে কোর্নিয়া পেজ আছে, বাংলা এবং ইংলিশে লিখে সার্চ দিলে পাওয়া যাবে। তো এই পেজটাতে তোমরা কি করো, তোমাদের ফ্রেন্ডদেরকে অবশ্যই অ্যাড করে দিবা। হ্যাঁ, তো এবার দেখো, আমরা যদি বলি কাজল কালো, একটা বিষয় দেখো, কাজলের ন্যায় কালো, তুলনাটা সত্য। আর আমরা জানি উপমান, যাদের মান সম্মান আছে তারা কি কথা বলে? তারা সত্য কথা বলে। তাহলে তুলনাটা সত্য হলে সেটা কি সমাস? উপমান কর্মধারয় সমাস। পথে ঘাটে, পথেও ঘাটে কি সমাস? অলুক দ্বন্দ্ব সমাস। অনাশ্রিত, নেই আশ্রয় যার কি সমাস? নয় বহুব্রীহি সমাস। যদি বলি পূর্ণ নাভিতে যার, তাহলে কি সমাস? বহুব্রীহিতে সমাস। তাহলে আমরা কিন্তু ব্যাস বাক্য দিয়ে সমাস নির্ণয় করতে পারি, সমস্ত পদের অর্থ দিয়ে কি করতে পারি? সমাস নির্ণয় করতে পারি। ওকে, তো আমরা যতটুকু বলছি মোটামুটি এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? যতটুকু বলছি এই পর্যন্ত কি ক্লিয়ার? সবাই একটু কমেন্ট করে এই পর্যন্ত ক্লিয়ার কিনা। ওকে, এরপরে দেখো, অপরাহ্ন, অপর যে অন্য কি সমাস? কর্মধারয় সমাস। বজ্র কঠোর, বজ্রের ন্যায় কঠোর, উপমান কর্মধারয় সমাস। কারণ তুলনাটা সত্য। আর এখানে দেখবা, যদি কি হয়, নাউনের সাথে অ্যাডজেটিভ থাকে, তাহলে সেটা কিন্তু উপমান কর্মধারয় হয়। নাউনের সাথে কি থাকে? অ্যাডজেটিভ থাকে। রাষ্ট্রপতি, তাহলে রাষ্ট্রের প্রতি, তাহলে কি সমাস? ষষ্ঠী তৎপুরুষ সমাস, রাষ্ট্রের প্রতি। ভব নদী, ভবরূপ নদী কি সমাস? রূপক কর্মধারয় সমাস। কারণ আমরা জানি যে একটা বিষয় কিন্তু অভেদ কল্পনা করে আমরা তুলনা করি, সেটা হচ্ছে কি সমাস? সেটা হচ্ছে কর্মধারয় সমাস হবে, তবে সেটা রূপক কর্মধারয়। যতটুকু বলছি এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? এরপর দেখো, কালান্তর, অন্য কাল। আমরা জানি মাত্র অথবা অন্তর যদি শেষে থাকে,
আমরা বলছিলাম সেটা কি সমাস, সেটা হচ্ছে নিত্য সমাস। মাত্র অথবা অন্তঃশেষ থাকলে সেটা কি সমাস, নিত্য সমাস। হিতাহিত, হিত ও হিত কি সমাস, দ্বন্দ্ব সমাস। এবং ও আর থাকলে সেটা কি হয়, এবং ও আর যদি থাকে তাহলে সেটা দ্বন্দ্ব সমাস হয়। ত্রিফলা, তিন ফলের সমাহার, আমরা জানি সব সময় সমাহার থাকলে সেটা কি সমাস, দ্বিগু সমাস। সমাহার থাকা মানে 100% দ্বিগু সমাস। প্রগতি, প্রকৃষ্ট রূপে যে গতি, তাহলে এটা কি সমাস, প্রাদি সমাস। ওকে, লেখা শেষ। সবাই একটু কমেন্ট করো যতটুকু বলছি এই পর্যন্ত ক্লিয়ার কিনা। এরপরে দেখো ধর্মঘট, ধর্ম রক্ষার্থে ঘট, মধ্যপদলিপি কর্মধারয় সমাস। আমরা জানি যে সমাসে মাঝখানে পদটা লোপ পায় এবং পরপদের অর্থ প্রাধান্য পায় সেটা কি সমাস, কর্মধারয় সমাস। এবং সেটা মধ্যপদী পূর্ণ নাবিতে যার কি সমাস, বহুব্রীহি সমাস। কারণ এখানে যার আছে এবং তৃতীয় একটা বিষয়কে বোঝাচ্ছে। যদি ব্যাস বাক্যে যার থাকে এবং তৃতীয় একটা বিষয় বোঝায় 100% সেটা কি সমাস, বহুব্রীহি সমাস। যথেষ্ট ইষ্টক অতিক্রম না করে তাহলে কি সমাস, অব্যয়ীভাব সমাস। কারণ শুরুতে কি আছে, যথা, এটা একটা অব্যয় পদ আছে, শুরুতে অব্যয় পদ থাকলে 100% অব্যয়ীভাব সমাস। বাগদত্তা, তাহলে বাগদত্তা, যে বাগদত্তা, তাহলে কি সমাস, বহুব্রীহি সমাস। তারপর দেখো চতুষ্পদী, চার পদ আছে যার, বহুব্রীহি সমাস। আমরা আগে একটা কথা বলছি, ব্যাস বাক্যে যার থাকলে কি সমাস হবে, বহুব্রীহি সমাস। আবার দেখো নদী মাতৃক, নদী মাতা যাহার, কি সমাস, বহুব্রীহি সমাস। আমরণ, মরণ পর্যন্ত, কি সমাস, অব্যয়ীভাব সমাস। কারণ এখানে দেখো শুরুতে আ আছে, আমরা বলছিলাম যে শুরুতে যদি অব্যয় পদ থাকে এবং অব্যয়ের অর্থ প্রাধান্য থাকে তাহলে সেটা হবে অব্যয়ীভাব সমাস। সত্য ভ্রষ্ট, যদি আমরা বলি সত্য থেকে ভ্রষ্ট, পঞ্চমী তৎপুরুষ সমাস। মনে রাখবা যে যদি মাইনাস একটা সম্পর্ক থাকে, হ্যাঁ, মাইনাস যদি থাকে, যেমন বলা বিলাত থেকে, বিলাত থেকে সে মাইনাস হয়ে গেছে, পদ থেকে সে ভ্রষ্ট হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে, তাহলে এটার নাম কি সমাস হবে, এগুলোর নাম হচ্ছে তৎপুরুষ সমাস। তবে সেটা পঞ্চমী তৎপুরুষ হবে। তো তোমরা ক্লাসে যারা আছো, সাইফুল্লাহ, সাগর, বৃষ্টি, আয়েশা আক্তার, আনিকা, একটু বলো, হ্যাঁ। তো একটু কমেন্ট করো যে আমাদের যতটুকু আমরা বলছি এ পর্যন্ত ক্লিয়ার কিনা। তো আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। তো আমাদের নিয়মিত এরকম ক্লাস হবে, তোমরা অবশ্যই আমাদের পেজটাতে লাইক দিয়ে থাকবা। ওকে, চাঁদ মুখ, চাঁদের মতো মুখ বা চাঁদের ন্যায় মুখ, কি সমাস, উপমিত কর্মধারয় সমাস। তবে উপমিত না থাকলে সেটার রূপক হইতে পারে, আধুনিক ব্যাকরণে এটা উপমিত কর্মধারয় সমাস। 7 17, 7 ও 17 আমরা একটা বিষয় জানি, ব্যাস বাক্য যদি কি থাকে এবং ও আর থাকে তাহলে সেটা কি সমাস হয়, দ্বন্দ্ব সমাস হয়। তাহলে রাজপুত্র, রাজার পুত্র, কি সমাস, ষষ্ঠী তৎপুরুষ সমাস। ইন্দ্রজিৎ, ইন্দ্রকে জয় করেছে যে, তাহলে কি সমাস, উপপদ তৎপুরুষ সমাস। ওকে, তো আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করব। তো সবাই ভালো থাকো, আর আমাদের প্রতিদিনই সন্ধ্যা 7টায় ক্লাস হচ্ছে। তো তোমরা অবশ্যই আমাদের পেজটাতে লাইক দিয়ে থাকো, তোমাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে অবশ্যই আমাদের পেজে যুক্ত করবা। তো আজকে ক্লাসটা কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানাও। তোমাদের সাথে আবারও নিয়মিত ক্লাস হবে। ওকে, তো সবাই ভালো থাকো, অবশ্যই আমাদের কর্নিয়া যে পেজটা আছে সেটার সাথে অবশ্যই তোমরা লাইক দিয়ে যুক্ত থাকবা। ওকে, আর এই নাম্বারটা তোমরা অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে রাখো, তাহলে হচ্ছে তোমাদের যে কোনো প্রয়োজনে তোমরা হচ্ছে কি করতে পারবা, আমাদের সাথে যুক্ত হতে পারবা। ওকে।
তো সবাই ভালো থাকো। সবার জন্য অনেক, অনেক শুভকামনা। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।